আপনারা দেখছেন N24 টিভি আর সঙ্গে রয়েছি আমি সাজিদ। লোকসভা ভোট শেষ হতেই রাজ্যে কিন্তু আবারও ভোটের ঘোষণা। এবার রাজ্যে হতে চলেছে বিধানসভা ভোট। তবে আপনারা জানেন 2026-এ বিধানসভা ভোট রয়েছে, কিন্তু তার আগে রাজ্যে হবে বিধানসভার উপনির্বাচন। বেশ কয়েকটি আসনে বিগত বেশ কিছু দিন এবং কিছু বছর ধরে কিন্তু সেই সমস্ত আসনগুলি বিধায়ক শূন্য রয়েছে বিভিন্ন কারণবশত। কোথাও বিধায়ক প্রয়াত হয়েছেন, কোথাও বা এ দল থেকে ও দলে বিধায়করা চলে গিয়েছেন। আর সেই কারণেই কিন্তু রাজ্যের বেশ কয়েকটি আসনে কিন্তু ফাঁকা হয়ে রয়েছে। 2026 আসতে এখনো প্রায় 2 বছর দেরি আছে, কিন্তু তার আগে উপনির্বাচন হতে চলেছে এই আসনগুলিতে। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে উপনির্বাচনের দিনক্ষণ। আগামী জুলাই মাসের 10 তারিখ অর্থাৎ 10ই জুলাই কিন্তু উপনির্বাচন হতে চলেছে রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে। আর ঠিক তার 3 দিন পরে অর্থাৎ 13ই জুলাই রাজ্যে কিন্তু যে উপনির্বাচনগুলি 10 তারিখে হলো তার ফল প্রকাশ কিন্তু হতে চলেছে। এবার কোন কোন আসনে উপনির্বাচন হবে? উপনির্বাচন হতে চলেছে রাজ্যের 4টি আসন। তার মধ্যে যে আসনগুলি রয়েছে, কলকাতার মধ্যে যে আসন সেটি হচ্ছে মানিকতলা, এছাড়া বাগদা বিধানসভা কেন্দ্র রয়েছে, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র। এই 4 বিধানসভা কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ আগামী 10ই জুলাই অর্থাৎ উপনির্বাচন এখানে হতে চলেছে। কি কারণে, কেন উপনির্বাচন, একটু বিস্তারিত আলোচনা করি। প্রথমেই মানিকতলা বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে আপনারা জানেন 2021 সালে এখান থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাধন পান্ডে, যিনি ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন। 2021 সালে তিনি বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন এই মানিকতলা কেন্দ্রে, এবং তিনি কিন্তু প্রয়াত হয়েছিলেন ঠিক 1 বছর পর অর্থাৎ 2022 সালের ফেব্রুয়ারি মাসে। খুব অল্প সময়ের জন্য তিনি বিধায়ক ছিলেন, এবং তারপর থেকেই কিন্তু এই মানিকতলা বিধানসভা কেন্দ্র 2022 সাল থেকে কিন্তু আজ 24 সাল অর্থাৎ 2 বছর ধরে কিন্তু একেবারে বিধায়ক শূন্য হয়ে রয়েছে। অর্থাৎ বিধায়ক মানিকতলার তারপরে কিন্তু আর কোনো নির্বাচন হয়নি সেখানে, সেই কারণে সেই আসনটি কিন্তু ফাঁকা রয়েছে। তো সেই আসনে কিন্তু এবারে এই উপনির্বাচন ঘোষণা হলো, এবং এখান থেকে এই আসনটিতে সাধন পান্ডে কিন্তু আগের বারে জিতেছিলেন, খুব ভালো একটি মার্জিনে জিতেছিলেন। এখানে সাধন পান্ডে 20,238 এইরকম একটা ভোটের কিন্তু ব্যবধান রেখে তিনি কিন্তু জয়লাভ করেছেন। এখানে সেই সময় বিজেপির প্রার্থী ছিল কল্যাণ চৌবে, তিনি কিন্তু পরাজিত হয়েছিল এই প্রয়াত সাধন পান্ডের কাছে। এর পরের যে আসন, সেই আসনটি হচ্ছে বাগদা বিধানসভা কেন্দ্র। বাগদা বিধানসভা কেন্দ্রে কিন্তু এর আগের 2021 সালে কিন্তু বিজেপির পক্ষ থেকে যে প্রার্থী দাঁড়িয়েছিল তিনি কিন্তু জয়যুক্ত হয়েছিলেন। বাগদাতে বিশ্বজিৎ দাস বিজেপি প্রার্থী, তিনি জয়ী হয়েছিলেন। তাহলে এখানে উপনির্বাচন করার কি প্রয়োজন? এখানে উপনির্বাচন করা হচ্ছে তার কারণ হচ্ছে এই বিশ্বজিৎ দাস, যিনি বাগদার বিজেপি প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন, তিনি কিন্তু পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগদান করে, এবং তিনি কিন্তু লোকসভাতেও তৃণমূল কংগ্রেসের হয়ে এবারে লড়াই করেছিলেন, যদিও তিনি জিততে পারেননি। সেই বাগদা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্থাৎ বিজেপি বিধায়ক যেহেতু তৃণমূলে চলে যায়, এবং সেই কারণেই কিন্তু এই আসনটিও কিন্তু ভোট গ্রহণ হতে চলেছে। এর পরের যে আসন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কিন্তু বিজেপির পক্ষ থেকে 2021 সালে কৃষ্ণ কল্যাণী তিনি জয়যুক্ত হয়েছিলেন, কিন্তু তারপরে দেখা গেল যে কৃষ্ণ কল্যাণীও কিন্তু তৃণমূল কংগ্রেসে পরবর্তীতে যোগদান করে, আর সেই কারণে এই আসনটিও ফাঁকা হয়ে যায়। তখন এই আসনেও কিন্তু ভোট গ্রহণ সেই কারণেই কিন্তু আবারও উপনির্বাচন হতে চলেছে। আর শেষ যে আসন সেটি হচ্ছে রানাঘাট দক্ষিণ। এই আসনটি কিন্তু বিজেপি জিতেছিল, অর্থাৎ 2021 সালে এখানে থেকে জয়ী হয়েছিলেন বিজেপির মুকুটমণি অধিকারী। তিনি কিন্তু দেখা যায় এই যে লোকসভার একেবারে যে 2024-এর লোকসভা তার কিছুদিন আগেই কিন্তু তৃণমূল কংগ্রেসে এসে যোগ দিয়েছিলেন, সেই কারণে এই আসনটিতে উপনির্বাচন হবে।
এই 4 আসনের মধ্যে বিজেপির দখলে 2021 সালে কিন্তু 3টি কেন্দ্রই অর্থাৎ বিজেপির দখলে ছিল, একমাত্র মানিকতলা ছাড়া। এবারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এবং সিপিআইএম তিনজনই কিন্তু তাদের প্রার্থী তালিকা কিন্তু ঘোষণা করে দিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে যে প্রার্থীরা রয়েছেন তারা, প্রথমেই মানিকতলার কথা বলি। মানিকতলায় যেহেতু সাধন পান্ডে, প্রয়াত সাধন পান্ডে তিনি কিন্তু বিধায়ক ছিলেন, সেক্ষেত্রে এই মানিকতলা আসনে একটা জল্পনা ছিল যে এখানে কিন্তু প্রার্থী হতে পারেন অত্যন্ত পরিচিত মুখ সাধন পান্ডের কন্যা শ্রেয়া পান্ডে। ও অনেকে, আপনারা সবাই চেনেন তাকে, একটা পরিচিত মুখ। তিনি কিন্তু তৃণমূলের একেবারে নবীন নেত্রী বলা যেতে পারে। তাকে কিন্তু টিকিট দেওয়া হবে এমনটাই কিন্তু অনেকে ধারণা করেছিল। হয়তো শ্রেয়া পান্ডে নিজেও ভেবেছিল তাকে, সেই হয়তো প্রার্থী হবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল এই মানিকতলা বিধানসভা কেন্দ্র, এখানে কিন্তু শ্রেয়া পান্ডে নয়, বরং প্রার্থী করা হলো প্রয়াত সাধন পান্ডের স্ত্রী শক্তি পান্ডেকে, অর্থাৎ শ্রেয়া পান্ডের মাকে এখানে প্রার্থী করা হলো। এবং এখানে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে সেই পুরনো প্রার্থী যে 2021 সালে পরাজিত হয়েছিল, সেই কল্যাণ চৌবেকেই কিন্তু প্রার্থী করেছে। সিপিআইএম বামফ্রন্ট লোকসভায় শূন্য হয়েছিল, আগের বিধানসভায়ও শূন্য হয়েছিল, কিন্তু তবুও তারা কিন্তু লড়াই জারি রেখেছে। আবারও তারা কিন্তু প্রার্থী ঘোষণা করেছে। এই বিধানসভা কেন্দ্রে কিন্তু তারা প্রার্থী দিয়েছে মানিকতলায় রাজীব মজুমদারকে। এরপরে বাগদা বিধানসভা কেন্দ্র, যেখানে বিজেপি জয়যুক্ত হয়েছিলেন বিশ্বজিৎ দাস, সেই বাগদায় কিন্তু প্রার্থী করেছে একেবারে মধুপর্ণা ঠাকুর পরিবারের সদস্য মধুপর্ণা ঠাকুর, যিনি কিন্তু মমতা ঠাকুরের কন্যা বলে পরিচিত। সেই মধুপর্ণা ঠাকুরকে কিন্তু প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। আর এখানে এই বাগদা বিধানসভায় বিজেপির পক্ষ থেকে একটা মানে জল্পনা ছিল কে প্রার্থী হবে। অবশেষে প্রার্থী হয়েছে এই বাগদা বিধানসভায় বিনয় কুমার বিশ্বাস বিজেপির পক্ষ থেকে। কিন্তু বিজেপির একাংশের মধ্যে ক্ষোভ, এবং তারপরেই কিন্তু বিজেপির পক্ষ থেকে নির্দল হয়ে কিন্তু প্রার্থী ঘোষণা করা হয়। নির্দল হয়ে অন্য একজন প্রার্থী কিন্তু দাঁড়িয়েছে। বিজেপির মধ্যে দ্বন্দ্ব, বিজেপির মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব এই বাগদা বিধানসভায় সৃষ্টি হয়েছে। এবং এখানে কিন্তু সিপিএম এর পক্ষ থেকে প্রার্থী হয়েছে গৌর বিশ্বাস, ফরওয়ার্ড ব্লক। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র, যেখানে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছে গত লোকসভায়, আপনারা জানেন কৃষ্ণ কল্যাণী বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছে, এবং 2021 বিধানসভায় বিজেপির পক্ষ থেকে তিনি জয়যুক্ত হয়েছিলেন। এবারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনিই প্রার্থী হয়েছেন এখানে, এবং বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে মানস কুমার ঘোষকে। এবং বামফ্রন্ট এই আসনটি কিন্তু কংগ্রেসের জন্য ছেড়ে রেখেছে, তারা কিন্তু এখনো প্রার্থী দেয়নি। যদি জোট হয় তাহলে কিন্তু বামফ্রন্ট এখানে কংগ্রেসকে প্রার্থী দিতে দেবে, আর যদি জোট না হয় তাহলে কিন্তু পরবর্তীতে বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করতে পারে। এরপরের যে আসন, সেই আসনটি হচ্ছে রানাঘাট দক্ষিণ। এই রানাঘাট দক্ষিণ আসন কিন্তু টিএমসি থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুকুটমণি অধিকারী দাঁড়িয়েছেন, যিনি বিজেপির বিধায়ক ছিলেন এই কেন্দ্রেই। এবং বিজেপির পক্ষ থেকে মনোজ কুমার বিশ্বাস, এবং বামফ্রন্ট বা সিপিএম এর পক্ষ থেকে দাঁড়িয়েছেন অরিন্দম বিশ্বাস। এই 4 আসন কিন্তু একেবারে লড়াই হবে হাড্ডাহাড্ডি, যেমনটা মনে করা হচ্ছে। এই 4 আসনের প্রার্থী কোথায় কে জিতবে এই মুহূর্তে আমরা বলবো না, তবে আমরা একটা আমাদের জনমত সমীক্ষা নয়, আমরা কিন্তু একটা নর্মালি আগের যে রেজাল্ট সেইটা দেখে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা বলতে পারি এই 4টে কেন্দ্রের মধ্যে মানিকতলা কিন্তু তৃণমূল অনায়াসে জয় পেতে পারে। এই মানিকতলা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস একটা ভালো জয় পেতে পারে, এবং বাকি যে 3টে আসন তার মধ্যে বাগদা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, এই 3-এর মধ্যে 2টি আসন কিন্তু বিজেপির দখলে যেতে পারে, অর্থাৎ এই 4-এর মধ্যে 2টি তৃণমূল, 2টি বিজেপি এইরকম পেতে পারে। তবে শেষ মুহূর্তের একটা সমীক্ষা বা যেটাকে বলে রিপোর্ট আমরা কিন্তু নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণ আমাদের চ্যানেলটি দেখতে থাকুন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থাকুন।